ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের নিমাই প্রামাণিক বাবুর বই থেকে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা চলছে। সেই এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করতে গিয়ে আমরা পঞ্চম অধ্যায়ে রাজনৈতিক দল আলোচনা করেছি। রাজনৈতিক দল আলোচনা শেষ হওয়ার পরে আমরা আলোচনা করব নিমাই প্রামাণিক বাবুর বই থেকে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে আছে ভারতের বিদেশ নীতি বা ভারতের পররাষ্ট্র নীতি। এইখানে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করা হবে। প্রথমেই বলে দিই, এই আলোচনাতে 100টি এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে, তাই আলোচনাটি অনেকটাই বড় হবে। প্রথমে এটা বলে রাখলাম, কারণ এখানে 100-র উপরে এমসিকিউ রয়েছে। এইখান থেকে তোমাদের 7টি কোশ্চেন পড়বে, সেই জন্য মাথায় রাখবে এবং সেইভাবে কোশ্চেনগুলো দেখবে। এই ধরনের কোশ্চেনগুলোই পড়বে, এমনকি এই কোশ্চেনগুলোই পড়তে পারে তোমাদের পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেন আলোচনায় আসি। প্রথমেই রয়েছে কনভেনশনাল টাইপ, মানে সাধারণ এমসিকিউ যেগুলো হয়। প্রথম কোশ্চেন আছে, কয়টি দেশ নিয়ে দক্ষিণ এশিয়া গড়ে উঠেছে? অপশান এ, 7টি দেশ নিয়ে দক্ষিণ এশিয়া গড়ে উঠেছে। দক্ষিণ এশিয়া বলতে সেই সমস্ত দেশগুলোকে বোঝায়, সাধারণত সার্কের দেশগুলোকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। ঠিক আছে, তাহলে 7টি দেশ নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলো গড়ে উঠেছে। 2 দাগের কোশ্চেন, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বৃহত্তম অর্থনীতির দেশ, মানে দক্ষিণ এশিয়ায় যে দেশগুলো আলোচনা করলাম ওই দেশগুলোর মধ্যে কোনটা বৃহত্তম অর্থনীতির দেশ? তোমরা সবাই জানো, অপশান ডি, ভারত। পরের কোশ্চেনে চলে আসি। 3 দাগের কোশ্চেন, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে কোন দেশের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বা যেটাকে জিডিপি বলে সবচেয়ে বেশি? এটারও অ্যান্সার হবে অপশান এ, ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের জিডিপি সবচেয়ে বেশি। ভুটানে কি ধরনের দলীয় ব্যবস্থা দেখা যায়? ভুটানে দেখা যায় অপশান সি, বহুদলীয় ব্যবস্থা, মানে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে ভুটানে। 5 কোশ্চেন, 1947 সাল থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশ, মানে যেটাকে আমরা পূর্ব পাকিস্তান হিসাবে জানি, কোন দেশের অংশ হিসাবে পরিচিত বা পরিগণিত হতো? এটার অ্যান্সার হবে অপশান ডি, পাকিস্তান। তখন বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান এবং যেটা বর্তমানে পাকিস্তান সেটাকে বলা হতো পশ্চিম পাকিস্তান। 6 দাগের কোশ্চেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কবে কার্গিল যুদ্ধ সংগঠিত হয়েছিল? ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ সংগঠিত হয়েছিল 1999 খ্রিস্টাব্দে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। 7 কোশ্চেন, সামরিক উদ্ভুত্থানের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের হত্যার পর কে বাংলাদেশের ক্ষমতা দখল করেন? অপশান এ, জিয়াউর রহমান। তাহলে সামরিক উদ্ভুত্থান কত সালে হয়েছিল? 1971 সালে বাংলাদেশে। সেই সময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। 8 দাগের কোয়েশ্চেন, সামরিক উদ্ভুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানের হত্যার পর কে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে? অপশান এ, এইচ.এম. এরশাদ। এগুলো কিন্তু সবই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় বিষয়। 9 দাগের কোয়েশ্চেন, পূর্ব পাকিস্তানের, মানে বর্তমানে যেটা বাংলাদেশ, স্বাধীনতার জন্য কে জনপ্রিয় সংগ্রাম পরিচালনা করেছিলেন? অপশান এ, শেখ মুজিবুর রহমান। এই জন্য শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের বন্ধু বলা হয়। 10 কোয়েশ্চেন, নতুন স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্ম হয় কত সালে? অপশান ডি, 1971 সালে। তাহলে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল? 1971 সালে। 11 দাগের কোয়েশ্চেন, মালদ্বীপে বহুদলীয় ব্যবস্থা শুরু হয়, মানে অনেকগুলো রাজনৈতিক দল থাকবে মালদ্বীপে, এই ব্যবস্থাটা শুরু হয়েছিল কবে? অপশান এ, জুন মাসে 2005 খ্রিস্টাব্দে বা সালে। 12 দাগের কোয়েশ্চেন, 1972 খ্রিস্টাব্দের 14 এপ্রিল কোন কূটনীতিকে পাকিস্তানে প্রেরণ করা হয়? 1972 সাল। তাহলে অপশান বি, সি, ডিপি ধরকে 1972 সালে পাকিস্তানের কূটনীতি হিসাবে পাঠানো হয়। 13 দাগের কোয়েশ্চেন, 1971 খ্রিস্টাব্দে 9 আগস্ট ভারত কত বছরের জন্য
পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শান্তি ও সহযোগিতার চুক্তি স্বাক্ষর করে? অপশান বি 20 বছরের জন্য। এই ধরনের কোয়েশ্চেনগুলোই কিন্তু পরীক্ষাতে পড়বে, সেই জন্য বিষয়গুলো ভালো করে দেখে রাখবে। 14 দাগের কোয়েশ্চেন, 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনা ও মুক্তিবাহিনীর সমন্বয়ে যে যৌথ বাহিনী গঠিত হয় তার প্রধান কে ছিলেন? তার প্রধান ছিলেন অপশান সি জগজিৎ সিং আরোরা। মানে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন ভারতবর্ষ বাংলাদেশকে সাহায্য করেছিল। 15 দাগের কোয়েশ্চেন, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এ কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন অপশান এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 16 দাগের কোয়েশ্চেন, 1971 খ্রিস্টাব্দে ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত চুক্তির শর্ত ছিল, মানে 1971 সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের যে চুক্তি হয়েছিল সেই চুক্তির শর্ত কটা ছিল? অপশান ডি 12টি। ভারতের বন্ধু কিন্তু সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে, এটা মাথায় রাখবে। 17 দাগের কোয়েশ্চেন, 1950 খ্রিস্টাব্দের নেহেরু লিয়াকত চুক্তি আর যে নামে পরিচিত ছিল তা হল? অপশান বি দিল্লি চুক্তি। মানে নেহেরু লিয়াকত চুক্তি যেটা সেটাই কিন্তু দিল্লি চুক্তি। 18 দাগের কোয়েশ্চেন, 1999 খ্রিস্টাব্দের কার্গিল যুদ্ধ ভারতের পক্ষ থেকে অন্য কি নামে পরিচিত? অপশান ডি অপারেশন বিজয়। মানে যেটাকে আমরা কার্গিল যুদ্ধ বলি সেটাই কিন্তু আসলে অপারেশন বিজয়। 19 দাগের কোয়েশ্চেন, কে ভারত পাকিস্তান সম্পর্ককে অঘোষিত যুদ্ধের অবস্থা বলে অভিহিত করেছেন? অপশান সি মাইকেল ব্লেচার। পরের কোয়েশ্চেন, 20 দাগ, বর্তমানে সার্ক এর সদস্য রাষ্ট্রের সংখ্যা কত বা কয়টি? বর্তমানে কিন্তু সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা অপশান ডি 8টি। প্রথমে ছিল কিন্তু 7টি, বর্তমানে 8টি, পরে একটি যোগ হয়েছে আফগানিস্তান। 21 দাগের কোয়েশ্চেন, সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? সার্কের সচিবালয় অবস্থিত অপশান বি নেপালের কাঠমান্ডুতে। 22 দাগের কোয়েশ্চেন, পশ্চিমের শিল্পোন্নত দেশগুলি সার্কভুক্ত দেশগুলিকে কি বলে অভিহিত করেছে? অপশান বি অন্ধকারাচ্ছন্ন অঞ্চল। কারণ এইসব অঞ্চল যখন উন্নতি হতে যাচ্ছে তখন কিন্তু এরা প্রচুর পরিমাণে শিল্প কারখানা চালাচ্ছে, মানে পরিবেশগত দিক থেকে এই অঞ্চলটাকে বলা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন অঞ্চল। 23 দাগের কোয়েশ্চেন, দক্ষিণ পূর্ব এশিয়া সংস্থা গঠনের ধারণা সর্বপ্রথম কে তুলে ধরেছিলেন? তাহলে এটার অ্যান্সার হবে অপশান এ বাংলাদেশের পূর্বতন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দক্ষিণ পূর্ব এশিয়াকে উন্নত করতে হলে শিল্পের প্রয়োজন, অনেক সংস্থা গড়ে তোলার প্রয়োজন, মানে একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের যোগাযোগ, বিভিন্ন দিক থেকে সহযোগিতার প্রয়োজন, সেই ধারণা গড়ে তুলেছিলেন কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 24 কোয়েশ্চেন, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল কবে? ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল অপশান ডি 1954 খ্রিস্টাব্দে। পরের কোয়েশ্চেন, 25 দাগ, সার্ক গঠনের 8ম সদস্য রূপে স্বীকৃতি লাভ করে কোন দেশ? যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, সার্কের 8ম দেশ অপশান সি আফগানিস্তান। আফগানিস্তান সার্কের নবীনতম সদস্য বা একেবারে শেষ সদস্য, এই জন্য বর্তমানে সার্কের 8টি সদস্য দেশ রয়েছে। 26 দাগের কোয়েশ্চেন, সার্ক সংগঠনের সচিবালয়ের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? অপশান এ বাংলাদেশের আবুল আহসান। 27 কোয়েশ্চেন, সার্ক সংগঠনের সচিবালয়ের সেক্রেটারি জেনারেলের কার্যকালের মেয়াদ কত বছর? সেক্রেটারি জেনারেলের কার্যকালের মেয়াদ অপশান বি 2 বছর। 2 বছরের জন্য সচিবালয়ের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়ে থাকেন। 28 দাগের কোয়েশ্চেন, নেপালের রাজা কবে নির্বাচিত সরকার ও পার্লামেন্ট ভেঙে দেন? অপশান বি 2002 খ্রিস্টাব্দে। তাহলে 2002 খ্রিস্টাব্দের আগে নেপালে কিন্তু রাজা ছিল, পরবর্তীকালে রাজার পরিবর্তে প্রধানমন্ত্রী এসেছে নির্বাচনের মাধ্যমে। 29 দাগের কোয়েশ্চেন, সার্ক সংগঠনের প্রথম শীর্ষ সম্মেলনের সভাপতি কে ছিলেন? সার্ক সংগঠনের প্রথম শীর্ষ সম্মেলনের সভাপতি ছিলেন অপশান সি
হুসেন মোহাম্মদ এরশাদ। 30-এর কোশ্চেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কবে তাশখন্ড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তাশখন্ড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশান বি 1966 খ্রিস্টাব্দে। এই তাশখন্ড চুক্তির মাধ্যমে কিন্তু আমাদের ভারতবর্ষের অস্থায়ী প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মারা গিয়েছিলেন। 31-এর দাগের কোশ্চেন, 1965 সালের যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন হয়েছিল কোন চুক্তির মাধ্যমে? অপশান এ তাশখন্ড চুক্তির মাধ্যমে। তাহলে তাশখন্ড চুক্তি কত সালে হয়েছিল? 1966 সালে। 32-এর কোশ্চেন, ভারতের বিদেশ নীতির লক্ষ্য ব্যক্ত হয়েছে কিসের মাধ্যমে, কার মাধ্যমে? অপশান সি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলোর মাধ্যমে। আমাদের ভারতবর্ষের সংবিধানে যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো রয়েছে 36 থেকে 51 নম্বর ধারা, তার মধ্যেই ভারতের বিদেশ নীতির বিষয়ে উল্লেখ রয়েছে। সেই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। 33-এর কোশ্চেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন অপশান বি জওহরলাল নেহেরু। 34-এর কোশ্চেন, নিচের কোনটি নেহেরুর বিদেশ নীতির উদ্দেশ্য? অপশান ডি উপরের সবগুলোই, মানে সব বিকল্পই ঠিক। সার্বভৌমিকতা রক্ষা, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, সমস্তগুলোই ছিল কিন্তু নেহেরুর বিদেশ নীতির উদ্দেশ্য। 35-এর কোশ্চেন, নেহেরু তার বিদেশ নীতির লক্ষ্য অর্জন করতে চেয়েছেন কিভাবে, কার মাধ্যমে? অপশান এ জোট নিরপেক্ষতার মাধ্যমে। যখন দ্বিমেরুকরণ রাজনীতি চলেছিল সেই সময় কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জোট নিরপেক্ষ নীতির মাধ্যমে কোনো জোটেই কিন্তু যোগদান করেনি। এটা আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম। 36-এর দাগের কোশ্চেন, সুয়েজ খাল ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ ইজিপ্ট আক্রমণ করে কত সালে? ব্রিটিশরা ইজিপ্ট আক্রমণ করে অপশান সি 1956 খ্রিস্টাব্দে। 37-এর কোশ্চেন, সোভিয়েত রাশিয়া কোন দেশটিকে আক্রমণ করে? সোভিয়েত রাশিয়া আক্রমণ করে অপশান বি হাঙ্গেরিকে। 38, পাকিস্তান নিচের কোনটিতে যোগদান করেছে, মানে কোন সংগঠন বা সংস্থাতে যোগদান করেছে পাকিস্তান? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক জোটে। পাকিস্তানের কিন্তু একটু বরাবরই আমেরিকার দিকে ঝোঁক রয়েছে, আর ভারতের সোভিয়েত ইউনিয়নের দিকে। 39-এর দাগের কোয়েশ্চেন, আফ্রো এশিয়ান সম্মেলন 1955 অনুষ্ঠিত হয়েছিল কোথায়? অপশান সি ইন্দোনেশিয়ার বাদুং শহরে। পরের কোয়েশ্চেন 40, নির্জোট আন্দোলন প্রতিষ্ঠার প্রকৃত ভিত্তি গড়ে তোলা হয়, মানে নির্জোট আন্দোলন যে গড়ে তোলা হবে তার জন্য তার যে ভিত্তিটা গড়ে তোলা হয়েছিল অপশান বি বাদুং সম্মেলনে। তাহলে বাদুং কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়াতে অবস্থিত। 41-এর দাগের কোয়েশ্চেন, চীন বিপ্লব কবে হয়েছিল? চীন বিপ্লব হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। সেই চীন বিপ্লবের মধ্য দিয়ে চীনে সময়তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। 42-এর দাগের কোয়েশ্চেন, চীন কর্তৃক ভারতের উপর হামলা নিয়ে আতঙ্কিত হয়েছিলেন কে? অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল চীন ভারত আক্রমণ করতে পারে এই নিয়ে আতঙ্কিত ছিলেন। 43-এর দাগের কোয়েশ্চেন, তিব্বতের ধর্মগুরু দালাই লামা ভারতের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন কত সালে? অপশান সি 1959 খ্রিস্টাব্দে বা সালে। 44-এর দাগের কোয়েশ্চেন, উত্তর পূর্ব সীমান্ত প্রদেশে অবস্থিত খিনজেমের বর্তমান নাম কি? খিনজেমের বর্তমান নাম হচ্ছে অপশান বি অরুণাচল প্রদেশ। এই ধরনের কোয়েশ্চেনগুলোই কিন্তু পরীক্ষাতে পড়বে, অতএব কোয়েশ্চেনগুলো ভালো করে স্টাডি করবে, দেখে রাখবে। ঠিক আছে। 45-এর কোয়েশ্চেন, ভারতীয় ভূখণ্ডের কোন দুটি অঞ্চলকে চীন নিজের সীমান্ত বলে দাবি করে? অপশান এ আকসাই চীন ও অরুণাচল প্রদেশ। এই দুটো অঞ্চল চীন তাদের নিজস্ব অঞ্চল বলে মনে করে। 46-এর দাগের কোয়েশ্চেন, চীনের ভারত আক্রমণের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? অপশান সি ভি কৃষ্ণ মেনন। তাহলে চীন ভারত কবে আক্রমণ করেছিল? 1962 খ্রিস্টাব্দে। 47-এর দাগের কোয়েশ্চেন, লোকসভায় সরকারের বিরুদ্ধে প্রথম অনাস্থা উপস্থিত হয়েছিল বা উত্থাপিত হয়েছিল, সেটা কত সালে? অপশান বি 1963 খ্রিস্টাব্দে।
লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। মানে সরকার আস্থা অর্জন করতে পারেনি, সেই জন্য বিরোধীরা সরকারের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব এনেছিল। 48 দাগের কোশ্চেন, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কবে জন্মলাভ করে? তাহলে এখানে কি লেখা আছে? মার্ক্সবাদী মানে সিপিআইএম, এটা কিন্তু জন্মগ্রহণ করেছিল 1964 খ্রিস্টাব্দে। 49 দাগের কোশ্চেন, নিচের কোনটি সহায়তায় বা মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে নদীর জলবন্টন সম্পর্কিত সমস্যা সমাধান হয়? মানে কে ভারত পাকিস্তানের মধ্যে জলবন্টনকে নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করেছিল? অপশন সি বিশ্ব ব্যাংক বা ডব্লিউবি ওয়ার্ল্ড ব্যাংক। 50 কোশ্চেন, ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের জলবন্টন সংক্রান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ 1960 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর। 51 দাগের কোশ্চেন, ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের জলবন্টন সম্পর্কিত চুক্তি কবে কার্যকর হয়? তাহলে এই ভারত পাকিস্তানের মধ্যে যে সিন্ধু নদের জলবন্টন চুক্তি, সেই চুক্তিটা কার্যকর হয়েছিল অপশন সি 12 জানুয়ারি 1961 খ্রিস্টাব্দ। ঠিক আছে, পরের কোশ্চেন 52, সিন্ধু নদের জলবন্টন সংক্রান্ত চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মানে সেই সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চুক্তিটা হয়েছিল তাদের নেতাগণ কে ছিলেন? তাদের নেতাগণ ছিলেন অপশন এ জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী এবং আইয়ুব খান, এদের মধ্যে। 53 দাগের কোশ্চেন, গুজরাটের কচ্ছের রণ অঞ্চলের উপর পাকিস্তান আক্রমণ করেছিল। পাকিস্তান কবে আক্রমণ করেছিল গুজরাটের কচ্ছের রণের উপর? অপশন এ 1965 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। তাহলে কচ্ছের রণটা তোমরা অবশ্যই জানো কোনখানে, ম্যাপ দেখলেই বুঝতে পারবে। 54 দাগের কোশ্চেন, 1965 খ্রিস্টাব্দে পাকিস্তান কর্তৃক ভারত আক্রমণের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাহলে 1965 এই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন? এই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন অপশন এ লাল বাহাদুর শাস্ত্রী। কিন্তু যেটা বললাম, লাল বাহাদুর শাস্ত্রী যখন তাশখন্ড চুক্তি করতে যান তখনই কিন্তু তিনি মারা যান। পরের কোশ্চেনটা রয়েছে 55 দাগে, ভারত ও পাকিস্তানের মধ্যে কবে তাশখন্ড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এই কোশ্চেনটা কিন্তু কমন কোশ্চেন, একটু আগেই আমরা করে এসেছি, সেই জন্য অপশন বি 1966 খ্রিস্টাব্দ ভারত পাকিস্তানের মধ্যে তাশখন্ড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 56 দাগের কোশ্চেন, কার মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে তাশখন্ড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তাহলে তাশখন্ড চুক্তি যে স্বাক্ষরিত হয়েছিল কোন দেশের মধ্যস্থতায়? এটা হচ্ছে অপশন এ সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সো কেসিগিন এর মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে তাশখন্ড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 57 দাগের কোশ্চেন, পাকিস্তানের সেনাবাহিনী শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানের সেনাবাহিনী, সে সালটা কত? অপশন এ 1971 খ্রিস্টাব্দের 26 মার্চ। 58 দাগের কোশ্চেন, 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান থেকে কতজন বাঙালি শরণার্থী ভারতে প্রবেশ করেছিল? অপশন এ প্রায় 80,000। তাহলে 1947 সালে ভারত ভাগের সময় বাংলাদেশ, বর্তমানে যেটা বাংলাদেশ, সেখান থেকে বাঙালিরা ভারতে এসেছিল। আবার 1971 সালেও কিন্তু বাঙালিরা ভারতে প্রবেশ করেছিল, শরণার্থী যারা। পরে 59 দাগের কোশ্চেন, ভারত কত বছরের জন্য পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষর করেছিল? এটাও কিন্তু একটা কমন কোশ্চেন, আগে কোশ্চেনটা করে এসেছি। অপশন বি 20 বছরের জন্য। কিছু কিছু কোশ্চেন কমন আসছে, সেগুলোকে লক্ষ্য রাখবে। 60 দাগের কোশ্চেন, ভারত ও পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শান্তি ও মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশন এ 1971 সালে। 1971 সালে শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 61 দাগের কোশ্চেন, মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের উপদেষ্টা হেনরি কিসিঙ্গার কবে গোপনে পাকিস্তান ও চীন সফর করেন? গোপনে করেছিলেন কিন্তু। অপশন এ জুলাই 1971 খ্রিস্টাব্দ। এটা মাথায় রাখবে, সোভিয়েত ইউনিয়ন যেহেতু ভারতের সঙ্গে একটা সম্পর্ক ভালো, সেই জন্য ভারতকে আটকাতে
মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল। এই জন্যই কিন্তু হেনরি কিসিঙ্গার চীন এবং পাকিস্তানে এসেছিল। পরের কোয়েশ্চেন 62 দাগ, 1956 খ্রিস্টাব্দে দোলাই লামার সঙ্গে কোন চীনা নেতা ভারতে সরকারি সফরে এসেছিলেন? অপশন সি, প্রধানমন্ত্রী চৌ এন লাই। মনে রাখবে, চৌ এন লাই কিন্তু ভারতবর্ষে এসেছিলেন। 63 দাগের কোয়েশ্চেন, এনএসজি পূর্ণরূপ কি? এনএসজির পূর্ণরূপ হচ্ছে অপশন বি, নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ। এটা কিন্তু ফুল ফর্ম পরীক্ষাতে আসতে পারে। এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 64 দাগের কোয়েশ্চেন, একটি আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে স্বাধীনতার প্রথম স্বীকৃতির জন্য কোন দেশের প্রতি ভারত দৃঢ় প্রচেষ্টা চালিয়েছিল? অপশন ডি, ইন্দোনেশিয়া। মানে ইন্দোনেশিয়া স্বাধীন হবে সেই সময় যাতে ইন্দোনেশিয়া একটা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায়, তার জন্য ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এই বিষয়টাই কিন্তু এই কোশ্চেন বলা হয়েছে। পরে 65 দাগের কোশ্চেন, ভারতের পররাষ্ট্রনীতির মূল উপাদান কি? ভারতের পররাষ্ট্রনীতির মূল উপাদান হচ্ছে অপশন সি, জাতীয় স্বার্থ। 66 দাগের কোশ্চেন, স্বাধীন ভারতের পররাষ্ট্রনীতি কোন নীতির মাধ্যমে শান্তিপূর্ণ বিশ্বের স্বপ্ন বাস্তবায়নে সক্রিয়ভাবে চেষ্টা করেছিল? অপশন এ, জোট নিরপেক্ষতা। ভারতের জোট নিরপেক্ষতা নীতি কিন্তু ভারতের পররাষ্ট্রনীতির একটা অংশ। 67 দাগের কোশ্চেন, ভারত ও পাকিস্তানের মধ্যে তাশকন্ড চুক্তি বাস্তবায়নে সহায়তা করেছিলেন কে? অপশন বি, মিশরের রাষ্ট্রপতি নাসের। 68 দাগের কোশ্চেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পুরনো কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা হয়েছিল কবে? অপশন এ, 1976 খ্রিস্টাব্দে। তাহলে 1976 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তানের মধ্যে যে পুরানো একটা কূটনৈতিক সম্পর্ক ছিল সেটা পুনরুদ্ধারের জন্য চেষ্টা চালানো হয়েছিল। 69 দাগের কোশ্চেন, ভারতের পরমাণু কর্মসূচি সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিগুলি সত্য নয়? ঠিক আছে, এখানে অনেকগুলো বিবৃতি আছে। বিবৃতিগুলো আমাদেরকে দেখতে হবে, দেখার পর আমাদের বলতে হবে কোন বিবৃতি সত্য নয়। তাহলে প্রথমে আছে, ভারতের পরমাণু কর্মসূচি সর্বদা শান্তিপূর্ণ ছিল। ঠিক আছে, এটা কিন্তু সত্য। 2 দাগ, ভারত পরমাণু কর্মসূচি সিটিবিটির পক্ষে। এটা কিন্তু সত্য নয়। 3 দাগে, ভারত এনএসজির সদস্য হওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। এটাও কিন্তু সত্য নয়। 4 দাগ, ভারতের পরমাণু কর্মসূচি এশিয়ার ছোট দেশগুলিকে সাহায্য করার জন্য। এটা কিন্তু সত্য। সেই জন্য অপশন বি এটার অ্যান্সার হবে। কোশ্চেনটা ভালো করে দেখবে, কর্মসূচি সম্পর্কে নিম্নলিখিত কোনটি সত্য নয়। ঠিক আছে, এইভাবে কিন্তু কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পড়বে। 17 দাগের কোশ্চেন, একটি দেশের পররাষ্ট্র নীতি তার অর্থনৈতিক নীতির ফলাফল। এই মন্তব্যটি করেছিলেন কে? এই মন্তব্যটি করেছিলেন অপশন বি, জওহরলাল নেহেরু। তোমরা যদি থার্ড সেমিস্টারে এমসিকিউ ভালো করে অ্যান্সার করতে পারো তবে কিন্তু ফোর্থ সেমিস্টারে গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, সেইরূপ এমসিকিউগুলো ভালো করে পড়বে। নিচের কোন বিবৃতিটি সত্য নয়? নিচের কোন বিবৃতিটি সত্য নয়? 71 দাগের কোশ্চেন। তাহলে এখানে বিবৃতি দেওয়া আছে, সেই বিবৃতিগুলোর মধ্যে কোন বিবৃতিটা সত্য নয়? অপশন এ, 1962 খ্রিস্টাব্দের যুদ্ধের পর চীন ভারতের সম্পর্ক তাদের সর্বনিম্ন স্তরে ছিল। এটা কিন্তু সত্য। অপশন বি, ভারত ও চীনের প্রতিযোগী হিসাবে আবির্ভূত হয়েছিল। এটাও কিন্তু সত্য। চলে আসি সি এর অপশন, 1961 খ্রিস্টাব্দে ভারত সোভিয়েত ইউনিয়নের বন্ধুত্ব স্বাক্ষর করেছিল। মানে সোভিয়েত ইউনিয়ন ভারতের সঙ্গে বন্ধুত্ব করেছিল। এই বিবৃতিটা কিন্তু সত্য নয়। অপশন ডি, ভারত এবং রাশিয়া পরস্পরের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা কিন্তু সত্য। তাহলে সত্য নয় কোনটা? অপশন সি। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। 72 দাগের কোয়েশ্চেন, নিচের কোন বিষয়টি ভারতের পররাষ্ট্রনীতির উদ্দেশ্য ছিল না? ভারতের পররাষ্ট্রনীতির উদ্দেশ্য ছিল না অপশন ডি, অর্থনীতির উদারীকরণ। ঠিক আছে, এই অর্থনীতির উদারীকরণ কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি ফসল। আমেরিকা যুক্তরাষ্ট্র এটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিল, যদিও ভারত পরবর্তীকালে গ্রহণ করেছিল।
73-এর দাগের কোয়েশ্চেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল কবে? অপশন ডি 1999 খ্রিস্টাব্দে। 74-এর দাগের কোয়েশ্চেন, কোন বছর ভারত পোখরানে প্রথম ও দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা পরিচালিত করেছিল বা হয়েছিল? দুটো সাল, প্রথম পারমাণবিক পরীক্ষা এবং দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা। অপশন সি, প্রথমটা হচ্ছে 1974 সালে, দ্বিতীয়টা 1998 সালে। 75-এর কোয়েশ্চেন, পাকিস্তান কোথায় পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল? পাকিস্তানও কিন্তু পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল, সেটা কোথায় চালিয়েছিল? অপশন বি, চাগাই পাহাড়ে। 76-এর দাগের কোয়েশ্চেন, সিটিবিটি এর পূর্ণ নাম কি বা পূর্ণ রূপটি কি? অপশন সি, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। এটা কিন্তু ভালো করে পরীক্ষাতে পড়ে রাখবে, এটা কিন্তু ভালো করে পড়ে রাখবে, পরীক্ষাতে কিন্তু বারবার দেয়, দেখেছি। 77-এর দাগের কোয়েশ্চেন, ভারতের জোট নিরপেক্ষ নীতি কেন সমালোচিত হয়েছিল? ভারতের জোট নিরপেক্ষ নীতি সমালোচিত হয়েছিল আমরা কোথা থেকে খুঁজবো? এইখানে যে বিষয়গুলো দেওয়া আছে এইগুলো থেকে আমাদের খুঁজতে হবে কোনটা ঠিক বা কেন সমালোচনা করা হয়েছিল। তাহলে অপশন এতে কি আছে? নীতিটি জাতীয় স্বার্থের নামে নীতিহীন ছিল, এটা কিন্তু কোনোভাবেই ঠিক নয়। 2-এর দাগে আছে, ভারত 1971 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে 20 বছরের বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর করেছিল, এই জন্য কিন্তু সমালোচিত হয়েছিল, এটা কিন্তু ঠিক। 3-এ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর করতে অসম্মত হয়েছিল, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 4-এর দাগে আছে, ভারত অনেক আন্তর্জাতিক বিষয়ে পক্ষপাতিত্ব করেছিল, এটাও কিন্তু একটা পয়েন্ট হতে পারে, মানে অপশন ঠিক হতে পারে। তাহলে এক বাদ দিয়ে বাকি 3টা কিন্তু ঠিক। তাহলে দেখি কোন অপশানে এটা রয়েছে। তাহলে অপশন ডি অ্যান্সার হবে 2, 3, 4, এটা কিন্তু অ্যান্সার। 78-এর দাগের কোশ্চেন, ভারত চীন সম্পর্ক সম্পর্কিত নিচের কোন বিবৃতিটা ঠিক নয়? এখানে যে অ্যান্সারটা ঠিক নয় বা বিবৃতিটা ঠিক নয় সেটা হচ্ছে অপশন সি, ভারত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে চীনের প্রবেশের বিরোধিতা করেছিল, এটা কিন্তু কোনোভাবেই ঠিক নয়। আর বাকিগুলো কিন্তু ঠিক ভারতের সঙ্গে চীনের সম্পর্কের ক্ষেত্রে। 79-র দাগ, নিচের কোন বিষয়টি ভারতের পররাষ্ট্রনীতির অংশ নয়? ভারতের পররাষ্ট্রনীতির অংশ নয় কোনটি? অপশন সি, একমুখী বিশ্ব ব্যবস্থার প্রতি শ্রদ্ধা। একমুখী বিশ্ব ব্যবস্থা বলতে আমেরিকা যুক্তরাষ্ট্র যা বলবে সেটাই হবে, এই ব্যাপারে এইভাবে কিন্তু কোনোভাবেই ভারত পররাষ্ট্রনীতিতে অংশগ্রহণ করেনি বা পররাষ্ট্রনীতি গ্রহণ করেনি। 80 দাগের কোশ্চেন, নেহেরু কেন সামরিক জোট থেকে দূরে থাকতে চেয়েছিলেন? মানে যে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে জোট গঠন করেছিল সামরিক জোট, সেই জোট থেকে কেন নেহেরু দূরে থাকতে চেয়েছিলেন বা জোট নিরপেক্ষ আন্দোলন শুরু করেছিলেন? এটার অ্যান্সার হবে অপশন ডি, উপরিক্ত সবগুলোই ঠিক। তাহলে অপশন এতে কি আছে? সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। 2-এ আছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের স্বকীয়তা বজায় রাখতে। অপশন সি, ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে। তাহলে 3টেই কিন্তু ঠিক, সেই জন্য অপশন ডি এটার অ্যান্সার। 81 দাগের কোশ্চেন, জোট নিরপেক্ষতা নীতি কেন প্রয়োজন? জোট নিরপেক্ষ নীতিটা প্রয়োজন অপশন বি, এই নীতি কূটনীতিক সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে, অন্যান্য রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ভারতের কিন্তু একটা হাতিয়ার কি? জোট নিরপেক্ষ নীতি। 82 দাগের কোশ্চেন, পঞ্চশীল নীতির প্রবক্তাকে? পঞ্চশীল নীতির প্রবক্তা অপশন সি, জওহরলাল নেহেরু। পরের কোশ্চেন, প্রথম জোট নিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম জোট নিরপেক্ষ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল অপশন বি, বেলগ্রেডে। 84 দাগ, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে? পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় অপশন ডি, ভারত ও চীনের মধ্যে। 85 দাগের কোশ্চেন, বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্র সংখ্যা কত? অপশন বি, 8টি। 86 দাগ, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে? ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন সি, 1972 খ্রিস্টাব্দে। 87 দাগের কোশ্চেন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? অপশন এ, ঢাকাতে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের ঢাকাতে। 88 দাগ, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বেলগ্রেড
সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 1961 খ্রিস্টাব্দে। 89, ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? মানে বিদেশি পুঁজি যে ভারতে আসবে বা ইনভেস্ট করবে, সেই বিষয়টা গড়ে উঠেছিল অপশন সি নরসিংহা রাওয়ের আমলে, মানে নরসিংহা রাও যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 90 দাগের 123 চুক্তি বা এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কত সালে? দেখবে এই বইটাতে অ্যান্সার আছে অপশন এ 2005 সাল। কিন্তু 2005 সালে 123 চুক্তি স্বাক্ষর করার জন্য বিষয়টা সূচনা স্তরে ছিল। পরবর্তীকালে 2007 সালে ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সম্মত হয় যে তারা 123 চুক্তি স্বাক্ষর করবে। শেষ ফলস্বরূপ 2008 সাল ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 123 চুক্তি স্বাক্ষরিত হয়। তোমাদের পরীক্ষাতে কোনো সময় যদি এই কোশ্চেনটা আসে, অবশ্যই 2008 সাল অ্যান্সার করবে। ঠিক আছে, অনেক বইতে কিন্তু 2007 সাল অ্যান্সার করে দেওয়া আছে, সেইরূপ বললাম। 91 দাগের কোশ্চেন, জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল? অপশন বি হস্তক্ষেপ না করা। মানে জোট নিরপেক্ষ নীতি বলছে বিদেশি কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। 92 দাগ, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় অপশন সি 1954 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে আবার। বাদুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? বাদুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশন সি 1955 খ্রিস্টাব্দে। যেহেতু ঘুরে ঘুরে আসছে কোশ্চেনগুলো, তাহলে তোমাদের কিন্তু একবারে মাথাতে ঢুকে যাওয়ার কথা। 94 দাগ, সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল? সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ 1985 খ্রিস্টাব্দে। 95 দাগের কোশ্চেন, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য? ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হচ্ছে অপশন সি পঞ্চশীল নীতি অনুসরণ করা। পঞ্চশীল নীতিতে কটি নীতি রয়েছে? 5টি নীতি। সেই 5টি নীতির ভিত্তিতে ভারত পররাষ্ট্রনীতি নির্ধারণ করে থাকে। 96 দাগ, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থটির লেখক অপশন সি জোসেফ ফ্রাঙ্কেল। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে পড়ে। 97 দাগের কোশ্চেন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশন সি 1961 খ্রিস্টাব্দে। পরে আরেকটি কোশ্চেন, 98 দাগ, ভারত চীন সীমানা বিরোধ হয়? সীমানা বিরোধ কত সালে হয়েছিল? কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন টাইপের, কিন্তু অ্যান্সার দেখো অপশন এ 1962 খ্রিস্টাব্দে। এটা কোশ্চেনটা কেমন হয়, ভারত ও চীনের মধ্যে বিরোধ বা যুদ্ধ কবে বেঁধেছিল? 1962 খ্রিস্টাব্দে, সীমান্তকে কেন্দ্র করে, ভারতের সীমান্ত এবং চীনের সীমান্তকে কেন্দ্র করে। 99, ভারত সিটিবিটিতে স্বাক্ষর করে? ভারত সিটিবিটিতে স্বাক্ষর এখনো পর্যন্ত করেনি, সেই জন্য অপশন ডি এটার অ্যান্সার। এই কোশ্চেনটাও কিন্তু পড়ে বোকা বানানোর জন্য। 100 দাগের কোশ্চেন, ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চপিন, এ কথাটা বলেছেন কে? অপশন বি বারাক ওবামা। বারাক ওবামা মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। 101, সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল? সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কাদের মধ্যে? অপশন সি ভারত ও পাকিস্তানের মধ্যে। দেখো যে কোশ্চেনটা আমরা আলোচনা করেছিলাম 102 দাগে আছে 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে কোন দেশের? অপশন বি আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের। 103 দাগের কোশ্চেন, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? এটাও কিন্তু আমরা এই কোশ্চেনগুলোর মধ্যে পেয়েছি। এটা একটা কমন কোশ্চেন। অপশন বি 1974 সালে প্রথম ভারত পারমাণবিক বিস্ফোরণ ঘটায় পরীক্ষামূলকভাবে। 104 দাগ, শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায়? শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠিয়েছিল অপশন বি 1987 সালে, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। 105 দাগের কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেই অন্তর্ভুক্ত, তা হলো শান্তির পক্ষ। এই উক্তিটি করেছেন কে? এই উক্তিটি করেছেন ভারতের প্রধানমন্ত্রী অপশন সি জওহরলাল নেহেরু। ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে 105টি কোশ্চেন আলোচনা করলাম। এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসে, বারবার লক্ষ্য করেছি।
সেই জন্য ভালো করে দেখবে। আলোচনাটি দীর্ঘায়িত হলো, অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক আছে। সে যাই হোক, আমরা কিন্তু পরের দিন আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান, ঠিক আছে। তাহলে তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। এই আলোচনাগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সেট আলোচনা করব। যে সেটগুলো তোমরা যদি দেখো, পড়ো, বেশি রিভাইজ করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে 40-40 পাওয়ার সম্ভাবনা থেকেই যায়, ঠিক আছে। অনেকগুলো সেট আমরা আলোচনা করব। এই যে নিমাই প্রামাণিক বাবুর বইটা আলোচনা চলছে, এই আলোচনা হওয়ার পরেই কিন্তু আমরা সেট আলোচনা করব, ঠিক আছে। তোমরা আলোচনাগুলো দেখবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে, ঠিক আছে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।